আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কি না। অনেকেই সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মিস ফারিয়া হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। বাকির একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ আচ্ছা, আমাদের নাদিম বলেছে ক্লিয়ার। ঠিক আছে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে যারা লাইভে থাকবে না তারা আসলে ভালো কাজ করবে না। আচ্ছা, যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে তাদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, তাহলে হয়তো বা তারা চলে আসবে। মাস্টারফি চলে এসেছে, সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের রাতুল চলে এসেছে। আচ্ছা, হ্যাঁ আমাদের ফাতেমা আক্তার বিথি চলে এসেছে। নাম জিজ্ঞেস করেছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাতুল সালাম দিয়েছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা চলো শুরু করি, কি বলো? আমরা চলো শুরু করি। আচ্ছা, আশা রাখি সবগুলো ক্লিয়ার। কিন্তু আজকের ক্লাসে যদি কেউ মাঝ পথে আসে, মানে মাঝখানে আসলে আজকের ক্লাসে আসলে বুঝবে না, কারণ আজকে অন্যরকম একটা ক্লাস হবে। যে টাইপের অঙ্ক আমরা আগে কোনো দিন করি নাই, যে টাইপের অঙ্ক আমরা আগে কোনো দিন করি নাই, যার কারণে আজকে আনকমন একটা অঙ্ক সবার থাকা উচিত ছিল। কারেন্ট না থাকার জন্য ক্লাসটা করতে পারলাম না। আর আমিও তো কারেন্ট না থাকার কারণে হচ্ছে সোলার দিয়ে ক্লাস নিতেছি। দেখুন আমাকে তো আজকে অত বেশি সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা, অনেক বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে কোথায়?
স্যার বোর্ডের কর্নার দেখা যায় না, ওই যেটা দেখা যায় না সেটা আমি বলে দিচ্ছি, ওইখানে কিছুই লেখা নাই, হালকা। আমাদের এদিকে বৃষ্টি হইতেছে। আচ্ছা, কোথায় বৃষ্টি হচ্ছে তাহলে? আচ্ছা, আর আমরা সময় নিচ্ছি না, অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা একটা অঙ্কের মধ্য দিয়ে আমরা মোটামুটি অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব। খেয়াল করো একটা বিষয়, যে দুটি সংখ্যার মধ্যে, কয়টা সংখ্যা বলছে? দুইটা সংখ্যা, আর পরীক্ষাতে আসলে দুইটা সংখ্যা দিয়েই আসবে। দুটি সংখ্যার মধ্যে গসাগু এবং লসাগু, একটা গসাগু আর একটা লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং যেটা দেখা যাইতেছে না সেটা হচ্ছে সি প্রোগ্রাম লেখো। আচ্ছা, আমি নিচে লিখে দেই, এবং সি লেখো। অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে গসাগু এবং লসাগু নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম করতে বলছে। আচ্ছা, করতে বলুক। এই অঙ্কটা সাধারণত পরীক্ষাতে কয়েকটা ভাবে আসতে পারে হচ্ছে দুটি সংখ্যার মধ্যে গসাগু এবং লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম, সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট করতে বলছে। তার মানে একই অঙ্কের ভেতরে ওরা গসাগুও চাইতে পারে, লসাগুও চাইতে পারে, এটা একটা টাইপ। আর একটা টাইপের মধ্যে ওরা কি বলবে, যে শুধুমাত্র গসাগু নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লেখো, এটা ওরা চাইতে পারে। আবার বলতে পারে শুধুমাত্র লসাগু নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লেখো। অর্থাৎ গসাগু লসাগু একসাথেও বলতে পারে, শুধু গসাগু বলতে পারে, শুধু লসাগু বলতে পারে, যে কোনোটাই বলুক না কেন, আমরা গসাগু লসাগু যেহেতু একসাথে শিখে ফেলবো আগে, তারপরে হচ্ছে আমরা আলাদা আলাদা শেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গসাগু লসাগু বের করার আগে আগে আমাদের বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে। সবাই মনোযোগ, বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে। ঢাকা বৃষ্টি হচ্ছে, ও আচ্ছা, স্যার এক্সাম আছে তাও ক্লাসে আসলাম, একটু থেকে যাও, এখন তো তুমি পড়তেই বসবা না। আচ্ছা, রাতুল বলেছে আহা এদিকে রোদ। ও আচ্ছা, ঢাকা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, খেয়াল করো একটা বিষয়, যেহেতু দুটি সংখ্যার মধ্যে গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রথমত যতটুকু আলোচনা করব ততটুকু হচ্ছে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামের কোনো অংশ না। মানে অঙ্ক করার আগে যতটুকু জিনিস আমাদের জেনে রাখা উচিত ততটুকু জিনিস একটু জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমরা দুইটা সংখ্যা এমনিতেই ধরে নিলাম, একটা সংখ্যা হচ্ছে 60, আরেকটা সংখ্যা হচ্ছে 24। এখানে দুইটা সংখ্যা আমরা ধরে নিলাম। আমরা যদি স্বাভাবিক অবস্থাতে ভাবার চেষ্টা করি, যেমন ধরো তুমি 6-7-এ পড়ো, তুমি 6-7-এ পড়ো, 60 এবং 24-এর মধ্যে গসাগু এবং লসাগু বের করতে বলছে, তো তুমি গসাগু লসাগু বের করার ক্ষেত্রে কিভাবে বের করবে সেই বিষয়টি আগে লক্ষণীয়। প্রথম কথা হচ্ছে আমরা 60কে একটু ভাঙার চেষ্টা করি, তাহলে 60কে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙা যায়, যে 30 দোকানে 60। এরপর আমরা যদি ভাঙি তাহলে 15 দোকানে কত হয়, 30। এরপর আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3-5-এ 15, আর আমরা 60কে ভেঙে ফেললাম। আমরা যদি 24কে একটু ভাঙার চেষ্টা করি, তাহলে 12 দোকানে কত হয়, 24। এরপরে 6 দোকানে 12, এরপরে 3 দোকানে 6। আমরা দুটাকেই ভাঙার চেষ্টা করলাম। এবার আমরা দুটাকে একটু লেখার চেষ্টা করি, যে 60 সমান হচ্ছে 2 গুণন হচ্ছে 2 গুণন হচ্ছে কত, 3। আমরা 60কে লিখে ফেললাম, ভাঙাইলাম। এরপর আমরা যদি 24কে একটু ভাঙানোর চেষ্টা করি, তো 24কে এইভাবে ভাঙলাম, প্রথমত হচ্ছে 2, তারপরে 2, তারপরে 2, তারপরে হচ্ছে 3। এই দুইটা জিনিস আমরা ভেঙে ফেললাম, তাহলে দুইটাকে ভাঙার পরে আমরা এরকম একটা মান পাইলাম। তো প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসগুলো বের করব সেটা হচ্ছে কি একটা গসাগু, গসাগুর ইংরেজি হচ্ছে কি জিসিডি, গসাগুর ইংরেজি হচ্ছে কি জিসিডি। আর জিসিডির পূর্ণরূপটা কি, জিসিডির পূর্ণরূপ হচ্ছে গ্রেটেস্ট গ্রেটেস্ট কমন গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে হচ্ছে গসাগু। আর লসাগুর ইংরেজি হচ্ছে সংক্ষিপ্ত LCM, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। তাহলে দুইটা জিনিস পাইলাম এখানে, একটা হচ্ছে জিসিডি বের করতে বলতে পারে, আর জিসিডির পূর্ণরূপ হচ্ছে কি গ্রেটেস্ট কমন ডিভিজর অর্থাৎ গসাগু। আর লসাগুর ইংরেজি সংক্ষিপ্ত হচ্ছে কি LCM, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। এই হচ্ছে বিষয়। তো এখন প্রথমত আমরা যেটা বের করব সেটা গসাগু বের করি, চলো। তাহলে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 24, এই দুইটার মধ্যে গসাগু লসাগু দুইটাই বের করতে বলছে। গসাগু লসাগু বের করার জন্য আমরা কি করলাম, দুইটা সংখ্যাকেই আগে ভেঙে ফেললাম, ভাঙার পরে দুইটা সংখ্যা আগে লিখে ফেলছি।
এরপরে আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে জিসিডি, অর্থাৎ আমরা গসাগুটা বের করব। গসাগু বের করার ক্ষেত্রে আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমনগুলো নিতে হয়। তাহলে উপরে 2 আছে, নিচে 2 আছে, আমরা 2টা নিয়ে নিলাম গুণন। উপরে 2 আছে, নিচে 2 আছে, আমরা এই 2টাকেও নিয়ে নিলাম গুণন। উপরে 3 আছে, নিচে 3 আছে, আমরা এই 3টাকেও নিয়ে নিলাম। তার মানে গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কমনগুলো আগে নিয়ে নিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে 2 আর 2, 2 দুগুণে 4, 3 আছে, তাহলে 3 এ 4 এ 12। তাহলে 60 এবং 24 এর মধ্যে যদি আমরা গসাগু বের করতে চাই তাহলে আমাদের রাইট আনসার আসে কত? 12। এরপর আমরা যদি একটু লসাগু বের করার চেষ্টা করি, এলসিএম। লসাগুর ক্ষেত্রে আমরা জানি কমন এবং আনকমন দুইটাই নিতে হয়। তো আমরা কমনগুলো আগে নিয়ে নেই, কমনগুলো আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের আনকমন আর কি আছে বলো? আনকমন আছে হচ্ছে আমাদের 2। আচ্ছা, তাহলে আমাদের কত আসে একটু খেয়াল করি। তাহলে 2, 2 দোকানে কত? 4, 3 4 এ 12, 12 দোকানে কত? এমন হইলো কেন? আমরা কি ভুল করলাম কোথাও? 24, 60, 15 দোকানে 3 বাসে 15, 2 দোকানে 4, 3 4 এ 12, 2 দোকানে 4, 3 4 এ 12, 12 দোকানে 24 আসে। আসলে কি 24 আসে? আচ্ছা, আমরা আরেকটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দাঁড়াও 1 মিনিট। এটা যদি আমরা 24 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? দাঁড়াও। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি 5 নিয়ে নেই, দুঃখিত, 5 নেওয়া হয়নি, তাই তো বলি এমন তো আসার কথা না, একটু বেশি আসবে, কারণ 24 আসবে কেন? আচ্ছা, তাহলে আমরা 2 নিয়ে নিলাম, আনকমন ছিল। এরপর আমরা 5 নিয়ে নিব, এটাও আনকমন। তাহলে এখন সব মিলে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে খেয়াল করি, যে 2 দুগুণে হচ্ছে 4, 3 4 এ 12, 12 দোকানে 24, 24 এর যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 24 কত হয়? আর 4 4 5 20, শূন্য হাতের হচ্ছে 2, 5 দোকানে 10 আর 2 হচ্ছে 12। তাহলে রাইট আনসার আছে আমাদের হচ্ছে 120। 120 আসে। এবার মনে হয় ঠিক আছে, এবার আর আমাদের ঝামেলা নেই। আমরা ওই ভুলে ওটা লিখে নাই উপরে, যার কারণে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যখন আমরা গসাগু বের করব তখন আমাদের উত্তর বের হবে কত? 12। যখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে লসাগু বের করব তখন আমাদের উত্তর হবে কত? 120। এগুলো সাধারণ বিষয়, এগুলো আমরা জানি যে দুইটা সংখ্যার গসাগু লসাগু বের করতে গেলে সংখ্যা দুটাকে আগে ভাঙতে হয়, ভাঙার পরে কমন গুলা নিলে গসাগু বের হয়, আর কমন আনকমন দুইটাই নিলে তখন লসাগু বের হয়, এটা আমরা জানি। এখন আমি তোমাকে বলতেছি যে লসাগু বের করার আরেকটা সূত্র আছে, লসাগু বের করার আরেকটা সূত্র আছে। তো সেই সূত্রটা আমরা কিভাবে ইউজ করব? প্রথম কথা হচ্ছে, যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যাকে আমরা প্রথমত একটা জিনিস ধরে নিব। প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা ধরবো হচ্ছে n1। প্রথম সংখ্যাটাকে আমরা ধরলাম n1 অর্থাৎ নাম্বার 1। দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ধরলাম হচ্ছে n2 অর্থাৎ নাম্বার 2। তাহলে n1 কে আমরা ধরলাম হচ্ছে কত? 60, অর্থাৎ 60 কে আমরা ধরলাম n1 আর 24 কে আমরা ধরলাম n2। এখন আমরা জানি লসাগু গসাগু বের করার ক্ষেত্রে যখন গসাগু বের করব তখন শুধুমাত্র কমন গুলা, যখন লসাগু বের করব তখন কমন আনকমন দুইটাই। কিন্তু এই লসাগু অন্য আরেকটা পদ্ধতিতে বের করা যায়, সেটা হচ্ছে এমন, যে দুইটা সংখ্যার গসাগু বের করতেছি বা লসাগু বের করতেছি সেই সংখ্যা দুইটারে আমরা গুণ করব, সেই সংখ্যা দুইটাকে আমরা গুণ করব, গুণ করার পরে আমরা গসাগু দিয়ে ভাগ করব, তাহলেও আমাদের লসাগু বের হবে। তাহলে লসাগু কয়টা ভাবে বের করা যাবে? দুইটা ভাবে। একটা হচ্ছে কমন আনকমন দুইটাই নিয়ে তুমি বের করতে পারো, আরেকটা হচ্ছে সংখ্যা দুটাকে গুণ করব, গুণ করে গসাগু দিয়ে ভাগ করব, তাহলেও লসাগু বের হবে। যেমন এখানে যদি আমরা হিসাব করি যে প্রথমে n1 হচ্ছে কত? n1 হচ্ছে আমাদের 60, গুণন হচ্ছে আমাদের কত? 24। একে ভাগ করব গসাগু দিয়ে, গসাগু হচ্ছে আমাদের কত? গসাগু হচ্ছে 12। দেখো এই দুটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরে ভাগ করলে আমাদের উত্তর কত আসবে? আলটিমেটলি 120 চলে আসবে।
এই হচ্ছে গসাগু লসাগু বের করার একটা বেসিক কথা। এই কথাটুকু সম্পূর্ণ ক্লিয়ার কিনা এটুকু আগে জানাও। এই কথাটুকু সম্পূর্ণ ক্লিয়ার কিনা একটু জানাও। এই কথাটুকু সম্পূর্ণ ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, এই কথাটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। আর একটু মাথায় নিয়ে নেই যে একটা এই দুইটার সংখ্যার যখন আমরা গসাগু বের করব তখন বের হবে কত 12, আর দুইটার সংখ্যার যখন লসাগু বের করব তখন হবে আমাদের 120। ক্লিয়ার 100%? হ্যাঁ, কারণ এগুলো আমরা ছোট থেকে পড়ে অভ্যস্ত। আচ্ছা, এইটুকু আমরা জেনে রাখলাম, এইটুকু আমরা জেনে রাখলাম। একটা স্ক্রিনশট নিতে পারো, একটা স্ক্রিনশট নিতে পারো, নোটের মধ্যে এগুলা থাকবে না, নোটের মধ্যে কিন্তু এগুলা থাকবে না, একটা স্ক্রিনশট নিতে পারো আগে, নিয়ে একটা এসএস দিবা। একজন এসএস লেখো, তাই হবে, গ্রুপে দিয়ে দিলেই হবে, একজন একজন। আচ্ছা, ডান, এসএস। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি যে দুইটা সংখ্যার যখন আমরা এখানে গসাগু লসাগু করলাম, আমাদের গসাগু বের হয়েছে কত? আমাদের গসাগু বের হয়েছে হচ্ছে 12, আর আমাদের লসাগু বের হয়েছে 120। এইবার খেয়াল করো একটা বিষয়, যে প্রথম কথা হচ্ছে আমরা যখন গসাগু বের করলাম তখন আমাদের জিসিডি অর্থাৎ গসাগু বের হয়েছে কত? আমাদের ওই, আমাদের গসাগু বের হয়েছে কত? 12। এরপর আমরা যখন এলসিএম বের করলাম তখন আমাদের এলসিএম বের হয়েছে কত? 120। এটুকু আমাদের মাথায় আছে। এখন কথা হচ্ছে যে আমরা যেভাবে গসাগু লসাগু বের করি, আসলে কম্পিউটারকে এইভাবে গসাগু লসাগু বের করবে না, কারণ কম্পিউটারের পদ্ধতিতে বের করবে। এখন কম্পিউটারের পদ্ধতিতে কিভাবে বের করা হয় ঠিক সেটাই আলোচনা করার চেষ্টা করব আমরা। প্রথম কথা হচ্ছে, এখানে আমি একটা জিনিস লিখবো হচ্ছে n1, পার্সেন্ট দিয়ে লিখবো হচ্ছে n2, ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে আমি র্যাম। এটা কেন লিখলাম? এটা কম্পিউটার সিস্টেম, মানে কম্পিউটার গসাগু লসাগু কিভাবে বের করে সেটা দেখার চেষ্টা করতেছি। n1 হচ্ছে আমাদের নাম্বার 1 অর্থাৎ 60, আর n2 হচ্ছে আমাদের 24, আর পার্সেন্ট মানে আমরা জানি হচ্ছে ভাগ করার পরে ভাগশেষটা বের করার একটা সিস্টেম বা মডিউল, এই মডুলাস। সমান হচ্ছে র্যাম, র্যামতে হচ্ছে রিমাইন্ডার, র্যামতে হচ্ছে কি রিমাইন্ডার, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে রিমাইন্ডার মানে কি এখানে? রিমাইন্ডার মানে হচ্ছে এখানে ভাগশেষ, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে সূত্রটা এখানে কেমন লিখলাম, যে n1 হচ্ছে n2 ইকুয়াল হচ্ছে র্যাম, অর্থাৎ এখানে n1 আছে আমাদের কত 60, সুন্দর করে বোঝার চেষ্টা করি, পার্সেন্ট n2 হচ্ছে আমাদের কত 24 ইকুয়াল হচ্ছে র্যাম। পার্সেন্ট মানে ভাগ শেষ, অর্থাৎ তোমাকে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষটা বের করতে হবে। তাহলে এখানে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, সুন্দর করে বোঝার চেষ্টা করি, যে n1 n2 ইকুয়াল র্যাম, অর্থাৎ n1 হচ্ছে 60, n2 হচ্ছে 24। আমরা 60কে 24 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে ভাগ শেষটা এখানে লিখব, ভাগ শেষটা লিখতে হবে, ভাগফল কিন্তু না, ভাগ শেষটা লিখতে হবে। তাহলে আমরা যদি 60কে 24 দিয়ে ভাগ করি, 60কে যদি 24 দিয়ে ভাগ করি তো দুইবার যায়, কত হয় 24 দোকানে 48। তাহলে কত থাকে আমাদের এখানে? 24 দোকানে 48 গেলে আমাদের থাকে হচ্ছে এখানে 2, 12 থাকে। এই ভাগশেষ হচ্ছে আমাদের কত? 12। ভাগশেষ আমাদের কত? ভাগশেষ হচ্ছে 12। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমরা বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে ভাগশেষটা রিমাইন্ডারে রাখবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ। বলো 1 নাম্বার স্টেপটা বুঝছি কিনা? আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। বলো 1 নাম্বার স্টেপটা বুঝছি কিনা? 1 নাম্বার স্টেপটা বুঝছি কিনা এটুকু জানাও, কারণ এত দ্রুত আগায় যাওয়ার দরকার নেই, একটু ধীরে যাব, কিন্তু এই অঙ্কগুলো যাতে আমি ফুললি বুঝতে পারি। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলাম, দেন ভাগশেষটা আমরা কোথায় রাখলাম? রিমাইন্ডারে।
দেন আমাদের এর পরের কাজ কি? আমাদের এর পরের কাজ হচ্ছে সুন্দর করে খেয়াল করি, এখানে n2 এর যে ভ্যালুটা আছে সেই n2 এর ভ্যালুটা আসবে হচ্ছে n1 এর ঘরে। n2 এর ভ্যালুটা আসবে কোথায়? n1 এর ঘরে। আমি কি করলাম, n2 এর ঘরে যে মানটা আছে, মানে পরবর্তী স্টেপে n2 এর ঘরের যে মানটা আছে সেই মানটা আমি n1 এর ঘরে নিয়ে আসলাম। তারপরে ভাগ চিহ্ন মানে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে রেমের যে ভ্যালুটা আছে মানে রিমাইন্ডারের যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আসলাম হচ্ছে n2 এর ঘরে, অর্থাৎ এখানে লিখলাম হচ্ছে 12। এই হচ্ছে সমান চিহ্ন। তাহলে দ্বিতীয় স্টেপে কি করলাম, n1 এর যে সিরিয়ালটা আছে n1 এর সিরিয়ালে আমি কি করলাম, n2 এর সিরিয়ালের মানটা নিয়ে আসলাম। n2 এর যে সিরিয়ালটা আছে n2 এর সিরিয়ালে আমি কি করলাম, রিমাইন্ডারের মানটা নিয়ে আসলাম। অর্থাৎ n1 এর ঘরে, এই যে এখানে একটু খেয়াল করো যে n1 এর ঘরে আমি কাকে নিয়ে আসলাম, n2 কে নিয়ে আসলাম। আবার এটা যে n2 এর ঘর না, n2 এর ঘরে আমি কাকে নিয়ে আসলাম, এই যে রিমাইন্ডারের যে ভ্যালুটা আছে সেই রিমাইন্ডারের ভ্যালুটা নিয়ে আসলাম। তাহলে n1 এর ঘরে আসলো হচ্ছে n2, আবার n2 এর ঘরে আসলো রিমাইন্ডার, অর্থাৎ n1 এর ঘরে আসলো n2, n2 এর ঘরে আসলো রিমাইন্ডার, এইটুকু। দেন আবার ভাগ করো আগের মতো, 24 কে যখন 12 দিয়ে ভাগ করবা তাহলে 24 মনে করো, এখানে 24 কে আমরা 12 দিয়ে ভাগ করলাম, কতবার যাবে? 2 বার। 12 দোকানে 24, আমার ভাগশেষ কত আসছে? 0 না? এই যে ভাগশেষ যে 0 আসছে এই শূন্যটা আমরা এখানে বসাইলাম, কারণ রিমাইন্ডারে ভাগশেষটা বসে। আচ্ছা, এই দ্বিতীয় স্টেপটা ডান কিনা বলো? অর্থাৎ প্রথম স্টেপে ভাগ করার পরে ভাগশেষটা এখানে রাখলাম, এরপরে n2 এর ভ্যালুটা n1 এর ঘরে নিয়ে আসলাম, আবার n2 এর ঘরে নিয়ে আসলাম রিমাইন্ডারের ভ্যালুটা, নিয়ে আসার পরে আবারও ভাগ করলাম, ভাগ করার পরে ভাগশেষটা ভাগশেষের ঘরে রাখলাম। 2 নাম্বার স্টেপটা ডান কিনা বলো? 2 নাম্বার স্টেপটা ডান কিনা বলো? 2 নাম্বার স্টেপটা ডান কিনা বলো? আচ্ছা, 2 নাম্বার স্টেপ ডান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেম প্রসেস আবারও, এই যে n2 এর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা নিয়ে আসলাম n1 এর ঘরে, আবার পার্সেন্ট দিলাম, এই যে রিমাইন্ডারের ভ্যালুটাকে নিয়ে আসলাম এইখানে, তারপরে সমান চিহ্ন দিলাম। একই প্রসেস কিন্তু, যে n1 এর ঘরে আসলো n2 এর ভ্যালুটা, মানে n2 এর লাস্ট ভ্যালু কত? 12 না? n2 এর ভ্যালুটা আসলো n1 এর ঘরে, আবার রেমের ভ্যালু অর্থাৎ ভাগশেষ যেটা আছে সেটা আসলো n2 এর ঘরে, মানে আগের মতোই প্রসেস করে নিয়ে আসলাম। এখন আমি যদি তোমাকে বলি যে 12 দিয়ে তুমি শূন্যকে ভাগ করো, 12 দিয়ে কখনো শূন্যকে কেউ ভাগ করে? করে না কিন্তু। তার মানে কি? তার মানে এখন আর আমাদের ভাগ করা যাবে না, এখন আর আমাদের ভাগ করা যাবে না, এখন আমরা আর ভাগ করব না, তার মানে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের কাজটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা একটা বিষয় খেয়াল করি, চলো। তার মানে যখন n2 এর ঘরে, অর্থাৎ এখানে একটা হোয়াইল লুপ চালু হবে, হোয়াইল n2 নট ইকুয়াল 0, তার মানে এই যে আমরা n1 এর ঘরে n2 কে নিয়ে আসব, n2 এর ঘরে রেম কে নিয়ে আসব, দেন ভাগ করে ভাগশেষগুলা বের করব। এই যে আমরা n1 এর ঘরে n2 কে নিয়ে আসতেছি, n2 এর ঘরে রেম কে নিয়ে আসতেছি, আবার ভাগ করতেছি। এই যে ভাগের যে কার্যক্রমগুলো আছে এই ভাগের কার্যক্রমগুলা কতক্ষণ পর্যন্ত চলবে? এই যে যতক্ষণ পর্যন্ত না n2, এই যে এটা তো নটের চিহ্ন আমরা আগেই জানি, n2 নট ইকুয়াল 0, যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে শূন্য আসে। দেখো এই যে n2 এর ঘরে এবার কি আসছে, n2 এর ঘরে এই যে শূন্য আসছে, n2 এর ঘরে কি আসছে? শূন্য আসছে। যতক্ষণ পর্যন্ত n2 এর ঘরে শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাগ চালায় যাব। যখনই n2 এর ঘরে শূন্য আসবে, যখনই n2 এর ঘরে শূন্য আসবে তখন আর আমাদের কোনো কাজ নাই। তখন দেখো কি হবে, তখন এই যে n1 এর যে লাস্ট ভ্যালুটা আছে, n1 এর যে লাস্ট ভ্যালুটা আছে এই লাস্ট ভ্যালুটাই হবে জিসিডি, লাস্ট ভ্যালুটাই হবে কি জিসিডি। দেখো তো মিলে গেছে না? আমরা এর আগে গসাগু কত বের করছিলাম? 12 না? এই যেটা হচ্ছে কম্পিউটারের প্রসেস, কম্পিউটারে এইভাবে কাজ করে সে গসাগু বের করবে।
কম্পিউটার এইভাবে কাজ করে, সে গসাগু বের করবে। যখন কম্পিউটার গসাগু বের করে শেষ করবে তখন লসাগু বের করা তার কাছে ইজি। তখন কম্পিউটার লসাগুটা কিভাবে বের করবে? লসাগু বের করার সূত্র আমরা আগে যেমন পড়ছি ঠিক তেমন, অর্থাৎ এলসিএম সমান হচ্ছে n1 গুণন হচ্ছে n2 ভাগ হচ্ছে জিসিডি। এই তার মানে এই যে মান বসাবে যে কত 60 গুণন হচ্ছে কত 24 ভাগ হচ্ছে কত 12 সমান হচ্ছে 120। এই হচ্ছে বিষয়। তাহলে এই যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রম সিস্টেমগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এখানে আমি কি করলাম যে n1% হচ্ছে n2 সমান হচ্ছে র্যাম, n1% n2 সমান হচ্ছে র্যাম। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে 5 টাকা গুণন হচ্ছে 7 টাকা সমান কয় টাকা? 12 টাকা। তো আমরা কি এইভাবে লিখতে পারি না যে 12 টাকা সমান হচ্ছে 7 টাকা গুণন যোগ হচ্ছে 5 টাকা? মানে উল্টা করে লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এইখানে n1% n2 সমান আমি র্যাম লিখছি, তো আমি কি এইভাবে একটু লিখতে পারি না যে র্যাম সমান হচ্ছে n1% হচ্ছে n2? লেখা কিন্তু যায়। সেম কথা, আগেরটা পরে লিখছি, পরেরটা আগে লিখছি, আহামরি খারাপ কাজ করিনি, এখানে ঠিক কাজ করছি। আচ্ছা এরপরে কি হলো, এই যে n1 এর যে ঘরটা আছে, আমরা n1 এর ঘরে কাকে নিয়ে আসছিলাম? n2 কে নিয়ে আসছিলাম। এই যে n1 এর ঘরে আমরা নিয়ে আসছিলাম হচ্ছে n2 কে, তার মানে n1 সমান হচ্ছে n2। আবার আমরা n2 এর ঘরে কাকে নিয়ে আসছিলাম? n2 এর ঘরে আমরা র্যাম কে নিয়ে আসছিলাম। এই যে n2 এর ঘরে আমরা র্যাম কে নিয়ে আসছিলাম, n2 এর ঘরে আমরা কাকে নিয়ে আসছিলাম? র্যাম কে নিয়ে আসছিলাম। যখন এই কার্যক্রমগুলো আমরা এইভাবে সেটআপটা করে ফেললাম, তখন জিসিডি, তখন গসাগু তাহলে কোনটা হলো? গসাগু হয়ে গেছে ওই যে n1 এর ঘরে যে 12 আসছে সেই n1ই হচ্ছে কি আমাদের গসাগু। অর্থাৎ আমাদের গসাগু হচ্ছে জিসিডি হচ্ছে আমাদের n1, যখন জিসিডি এভাবে বের হয়ে যাবে তখন এলসিএম অর্থাৎ লসাগু বের করা কিন্তু ইজি। যে n1 গুণন হচ্ছে n2 ভাগ হচ্ছে জিসিডি, অর্থাৎ n1 গুণন হচ্ছে n2 ভাগ হচ্ছে জিসিডি। তাহলে আমাদের কি বের হবে? আমাদের বের হবে হচ্ছে এলসিএম অর্থাৎ লসাগু বের হবে। তখন আমাদের আর কোনো কাজ থাকবে না, তখন আমাদের প্রিন্ট হবে প্রিন্টএফ %d জিসিডি। এরপরে আমরা আবারও প্রিন্ট করব যে প্রিন্টএফ %d এলসিএম। সব বোঝা লাগবে না, মোটামুটি বুঝছি কিনা সেটা জানাও। সব যে তুমি বুঝবা না সেটা আমি জানি, মোটামুটি বুঝছি কিনা সেটা জানাও। যারা পরে যুক্ত হয়েছে তারা লাইভটা পুনরায় আবার দেখে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি যতটুকু বুঝাইলাম ততটুকু আমি আবার আরেকটু ফ্ল্যাশ ব্যাকে যাব, তাহলে দেখবে আর কোনো ঝামেলা থাকবে না। একটু খেয়াল করার চেষ্টা করি। তবে কে এমন বলার দরকার নাই যে তুমি একদমই কিছু বুঝো না, তবে যদি একদম পরে আসো সেটা ভিন্ন কথা। আচ্ছা আমি এক পাশ থেকে আরেকবার বোঝাই। যেমন ধরো এখানে একটা সংখ্যা হচ্ছে 60 আর একটা হচ্ছে 24। এইটুকু বুঝলেই কিন্তু আমাদের বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা শেষ করতে পারবো। গসাগু আসুক, খালি লসাগু আসুক, গসাগু লসাগু একসাথে যেভাবে আসুক তুমি পারবা। তাহলে একটা হচ্ছে 60 আর একটা 24। তাহলে আমাদের সূত্র কি যে আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে ভাগশেষ বাইর করব। তাহলে বড় সংখ্যা হচ্ছে আমাদের 60% মানে ভাগ করে ভাগশেষ বের করব। n2 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 60 কে যখন 24 দিয়ে ভাগ করলাম দুইবার গেল, তাহলে দুইবার যাওয়ার পরে কত হবে? 24 দুগুণে 48, আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 12। অর্থাৎ এই যে n2 এর যে ভ্যালুটা আছে সেই n2 এর ভ্যালুটা কোথায় আসবে? n1 এর ঘরে আসবে। আচ্ছা এটারও যদি আমরা একটু উল্টা করে এখানে লেখার চেষ্টা করি যে র্যাম সমান হচ্ছে n1% n2, মানে এই যে সূত্রটাকে আমরা উল্টা করে লিখলাম। লেখার পরে এখানে n1 এর ঘরে আমরা n2 কে নিয়ে আসছি। এই যে n1 এর ঘরে আমরা n2 কে নিয়ে আসছি, n2 এর ঘরে আমরা র্যাম কে নিয়ে আসছি।
n2 এর ঘরে আমরা রেমকে নিয়ে আসছি। এই যে n2 এর ঘরে আমরা রেমকে নিয়ে আসছি। এই যে আমরা n1 এর ঘরে n2 কে নিয়ে আসতেছি, n2 এর ঘরে আমরা রেমকে নিয়ে আসতেছি, তারপরে আমরা ভাগ করতেছি। এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা কতক্ষণ পর্যন্ত চালাইতে পারবো? যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে একটা শূন্য আসে। তাহলে এই যে ভাগের প্রক্রিয়াটা, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে শূন্য আসে। এই যে এখানে একটা হোয়াইল লুপ চালু হবে, যে হোয়াইল n2 নট ইকুয়াল 0, অর্থাৎ নিচের যে কার্যক্রমটা আছে, এই যে ব্র্যাকেটের ভেতরে যতটুকু কার্যক্রম আছে, n1 এর ঘরে 2 আসতেছে, 2 এর ঘরে রেম আসতেছে, আবার ভাগ করতেছি, এই যে কার্যক্রমটা আছে, এই কার্যক্রমটা ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে শূন্য আসে। যখনই n2 এর ঘরে শূন্য আসবে, তখন n1 এর যে ভ্যালুটা আছে সেটাই হবে আমাদের জিসিডি। এই যে নিচের কার্যক্রমগুলো চলতেছে যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে শূন্য আসছে। যখনই n2 এর ঘরে শূন্য আসবে, তখন আমাদের জিসিডি অর্থাৎ গসাগু হবে কি? n1। তখনই আমাদের গসাগু হবে n1। যখন আমাদের গসাগু বের হবে, গসাগু বের হলে লসাগু বের করার সূত্র আমরা জানি, যে লসাগু বের করার সূত্র হচ্ছে n1 গুণন n2 ভাগ হচ্ছে জিসিডি। তারপর আমরা সরাসরি প্রিন্ট করে নিব, যে প্রিন্টে পার্সেন্ট জিসিডি, আবার প্রিন্টে পার্সেন্ট এলসিএম। এই হচ্ছে বিষয়। এইবার 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 এবার তোমাদের কাছে যদি আমি ফার্স্ট একটা কোশ্চেন করি, যে আগে আমাকে বলো তো, যে গসাগু বের করতে গেলে কি আমাদের লসাগু লাগবে? আচ্ছা, এটা বাদ, ধরো আমরা যদি কোনো একে লসাগু চাই, আচ্ছা এটা বলো, যদি আমরা লসাগু বের করি, আমাদের লসাগু বের করতে গেলে আমাদের গসাগু লাগবে কিনা? গসাগু বের করতে গেলে আমাদের লসাগু লাগবে কিনা এটা বলো। মাথাটা একটু উপর দিকে করো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, লসাগু বের করতে গেলে আমাদের গসাগু লাগবে কিনা এটা বলো। লসাগু বের করতে গেলে আমাদের গসাগু লাগবে কি না, এটা জিজ্ঞেস করছি। বুঝে বুঝে উত্তর দিবা, হ্যাঁ। আচ্ছা, মিস ফারিয়া বলছে হচ্ছে লাগবে না। বাবু লাগবে না কেন? এই যে n1 গুণন হচ্ছে n2 ভাগ হচ্ছে জিসিডি, গসাগু দিয়ে ভাগ না করলে কি আর লসাগু বের হবে? গসাগু দিয়ে ভাগ না করলে কি লসাগু এখানে বের হবে? যার কারণে লসাগু বের করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই গসাগুটা লাগবে। আচ্ছা, এখন এই টপিকের উপরে ভিত্তি করে আমরা সি প্রোগ্রামটা একটু করার চেষ্টা করি, চলো সুন্দর করে দেখার চেষ্টা করবা। সমস্যা হবেই, সমস্যা হবে, এটা স্বাভাবিক, আর সমস্যা সলভ করার জন্যই হচ্ছে আমরা আসছি এখানে। প্রথমে stdio.h, তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপরে আমরা দিব হচ্ছে ইন্ট, যেহেতু পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টের এখানে কি কি যাবে? এই অঙ্কটা করার জন্য আমাদের যা যা জিনিস লাগবে, এই অঙ্কটা করার জন্য আমাদের যা যা জিনিস লাগবে সবগুলা এই ইন্টের মধ্যে লিখতে হবে। প্রথমেই বলে নিচ্ছি, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 24, যে দুইটা সংখ্যা ছিল, একটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে নাম্বার 1, আরেকটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে নাম্বার 2। একটা সংখ্যাকে আমরা বলবো নাম্বার 1, আরেকটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে নাম্বার 2। পরবর্তীতে আমরা কি করব, এই নাম্বার 1 কে ধরে নিব n1, নাম্বার 2 কে ধরে নিব n2। তাহলে কি বললাম, দুইটা সংখ্যাকে আমরা প্রথমত বলবো হচ্ছে একটা নাম্বার 1, একটা নাম্বার 2। তারপরে ডিসিশন নিব যে না, নাম্বার 1 আমরা একে রাখবো না, আমরা একে বলবো হচ্ছে n1। নাম্বার 2 কে আমরা রাখবো না, আমরা বলবো হচ্ছে n2। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের প্রথমত দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নাম্বার 1 কমা হচ্ছে নাম্বার 2। দুইটা জিনিস নিয়ে নিলাম আমরা, একটা নিলাম নাম্বার 1 আর একটা নাম্বার 2। পরবর্তীতে আমি কি করতে চাইলাম, যে নাম্বার 1 কে আমরা ধরবো n1, নাম্বার 2 কে ধরবো n2। তাহলে নাম্বার 1 কে আমরা ধরতেছি হচ্ছে n1, আর নাম্বার 2 কে ধরতেছি n2। আমরা চারটা জিনিস নিয়ে নিলাম। প্রথমত নাম্বার 1, তারপর লাগবে আমাদের নাম্বার 2। আমরা নাম্বার 1 কে n1 ধরে নিব, সেটাও নিয়ে নিলাম। নাম্বার 2 কে আমরা n2 ধরে নিব, আমরা সেটাও নিয়ে নিলাম। আমরা যেহেতু একটা ভাগশেষ বের করার জন্য একটা নাম রাখছি, সেই নাম হচ্ছে কি র্যাম। তাহলে আমরা নিয়ে নিলাম হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে র্যাম। মানে ভাগশেষ আমরা কোথায় রাখবো? ভাগশেষ রাখার জন্য আমরা নিলাম হচ্ছে র্যাম। এরপরে আমরা যেহেতু গসাগু বের করব, আমরা নিলাম হচ্ছে জিসিডি। আমরা যেহেতু লসাগু বের করব, আমরা নিলাম হচ্ছে এলসিএম। তার মানে এই অঙ্ক করার জন্য আমাদের যা যা লাগবে সবটুকু আমরা নিয়ে নিলাম। আচ্ছা,
এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে স্ক্যান করে নিব আগের মতো, যে স্ক্যান এফ স্ক্যান এফ হচ্ছে কি এন্টার দ্য ভ্যালুস অফ নাম্বার 1 কমা হচ্ছে নাম্বার 2, নাম্বার 1 কমা হচ্ছে নাম্বার 2। এরপরে সরি এখানে স্ক্যান এফ না, তো এখানে প্রিন্ট এফ, ভুলে প্রিন্ট এফ। এরপরে হবে আমাদের স্ক্যান এফ। স্ক্যান এফ এর মধ্যে আমাদের কি যাবে, পার্সেন্ট ডি। কয়বার যাবে, 2বার যাবে, কারণ আমরা দুইটা সংখ্যা নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে নাম্বার 1 নিয়ে কাজ করতেছি, এন্ড হচ্ছে আমরা নাম্বার 2 নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, একটা হচ্ছে নাম্বার 1 নিয়ে কাজ করতেছি, আর একটা নাম্বার 2 নিয়ে কাজ করতেছি। এই তিনটা লাইন ডান কিনা সেটা বলো। তাহলে আমাদের নাম্বার 1 লাগবে, নাম্বার 2 লাগবে, n1 লাগবে, n2 লাগবে, র্যাম লাগবে, জিসিডি লাগবে, লসাগু লাগবে। তারপরে ইনপুট হিসাবে আমরা নাম্বার 1 আর 2 নিব। তারপরে স্ক্যান এফ এর মধ্যে ওই যে নাম্বার 1 নাম্বার 2, এই তিনটা লাইন ডান হলে লিখবো 3D। তিনটা লাইন ডান হলে আমরা একটু লিখে দেব হচ্ছে 3D। তিনটা লাইন ডান হলে আমরা লিখে দেব হচ্ছে 3D। আচ্ছা 3D। এবার আসল কথায় আসি, আমি কিন্তু একটু আগে বলছি যে নাম্বার 1 কে আমরা n1 হিসাবে ধরবো, নাম্বার 2 কে আমরা n2 হিসাবে ধরবো, তাই তো। তো আমরা এটারে সেট আপ করে নিই, চলো সেট করে নিলাম যে n1 ধরবো আমরা কারে, নাম্বার 1 রে, আর n2 ধরবো আমরা কারে, নাম্বার 2 রে। তাহলে সেট আপ করে নিলাম যে n1 ধরবো আমরা নাম্বার 1 রে, আর n2 ধরবো আমরা নাম্বার 2 রে। বেশ হয়ে গেল। এরপরে বাকিগুলো আগের মতো, এই যে হোয়াইল দিয়ে কি কতক্ষণ পর্যন্ত কার্যক্রম চলবে, যতক্ষণ পর্যন্ত n2 এর ঘরে 0 আসে। তারপর ওই যে সূত্রটা বসাই দেব, র্যাম সমান হচ্ছে n1% n2। এরপরে কি n1 এর ঘরে কে আসবে, n2 আসবে, n2 এর ঘরে কে আসবে, র্যাম আসবে। এই কার্যক্রমগুলো চলার পরে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে 0 আসে। যখনই n2 এর ঘরে 0 আসবে তখন গসাগু হবে কি n1। একটু আগে বোঝাইছে, এই যে যখনই n2 এর ঘরে 0 আসবে তখন গসাগু হবে কি n1 এর ঘরেরটা। এই যে গসাগু বের করে ফেললাম n1। আর লসাগু হবে কি, যে n1 গুণন n2 ভাগ হচ্ছে জিসিডি, লসাগু বের হয়ে গেল। তাহলে এই লাইনে গসাগু বের হইলো, এই লাইনে লসাগু বের হইলো। তাহলে আমরা প্রথমে প্রিন্ট করব হচ্ছে পার্সেন্টেজ জিসিডি গসাগু, আবার প্রিন্ট করব হচ্ছে পার্সেন্টেজ এলসিএম। এবার বলো টোটাল ক্লিয়ার কিনা। পরীক্ষাটা যদি দিয়ে দেয় 25 আর 30 এর মধ্যে বের করো, তখন তুমি 25 কে ধরবে n1 আর 30 কে ধরবে n2, তারপরে হচ্ছে তুমি n1 এবং n2 দিয়ে ফুল অঙ্ক করে ফেলবা। শোনো, গসাগু লসাগু কিন্তু তোমার আসলে কেউ ওইভাবে করাবে না, কারণ এটা বোঝানোর মধ্যেই অনেকগুলো সিস্টেম করে বোঝাইতে হয়, কারণ এটা একদম সহজ না। দেখো আমি আগের তথ্যগুলো যদি তোমাকে না বুঝাইতাম, সরাসরি যদি সি প্রোগ্রামে নিয়ে আসতাম, তুমি কিন্তু আমাকে প্রচুর পরিমাণে প্রশ্ন করতে যে n2 নট ইকুয়াল 0 কেন লিখলেন, র্যাম সমান n1% n2 কেন লিখলেন, n1 সমান n2, এগুলা কেমনে কি। কিন্তু এবার কিন্তু সেই প্রশ্নগুলো আর তুমি করবা না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, টোটাল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই বাকি তথ্যগুলো আমরা মিশিয়ে দিতে পারি। এই তথ্যগুলো আমাদের এখন আর লাগবে না, এই তথ্যগুলো এখন আর আমাদের লাগবে না। আচ্ছা, এবার এর উপরে ভিত্তি করে আমরা একটু ফ্লো চার্টটা দেখার চেষ্টা করি। চলো, প্রথমত হচ্ছে আমরা কি করলাম, প্রথমত আমরা স্টার্ট দিলাম, তারপরে ইনপুট নিলাম নাম্বার 1 নাম্বার 2, তারপরে এই যেখানে যেমন সেট আপ করছিলাম এরকম সেট করে নিলাম, n1 হচ্ছে কি নাম্বার 1, n2 হচ্ছে নাম্বার 2। এই যে নিচের কার্যক্রমগুলো কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না n2 এর ঘরে 0 আসে। এই শর্তটা আমরা শর্তের ঘরে বসাইলাম, কি বসাইলাম, যে n2 নট ইকুয়াল 0। যদি ইয়েস হয় তাহলে এই যে বডির মধ্যে যে অংশটুকু আছে সেটা, এই যে র্যাম সমান n1% n2, আর n2 এর ঘরে n1 এর ঘরে আসবে n2, আর n2 এর ঘরে আসবে কি র্যাম।
আর যখনই এটা নো হয়ে যাবে তখন এই যে ফলাফল প্রিন্টের দিকে যাবে, যে জিসিডি হচ্ছে n1 আর লসাগু হচ্ছে n1 গুণন n2 ভাগ হচ্ছে জিসিডি। তো এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করার পরে এই যে প্রিন্ট হবে একবার জিসিডি আর একবার হচ্ছে এলসিএম। তুমি এটা ভাগ করে লিখতে পারো, এখানে আমি একবার জিসিডি প্রিন্ট করছি আর একবার এলসিএম প্রিন্ট করছি, তুমি এখানে আলাদা করেও লিখতে পারো, কমা দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। বলো ফ্লো চার্টটা ক্লিয়ার কিনা? আর এই অঙ্কগুলো একটু বারবার বাসায় করতে হবে। অঙ্ক কিন্তু এগুলা বারবার করতে হবে, না করলে তুমি না ভুলে যাবে আর এগুলা তোমার মনে থাকবে না, আর এগুলা অঙ্ক মনে থাকার একটা বিষয় না। এই যে অনেকে বলবে যে এটা পারি না ওটা পারি না, পারবো কিভাবে, কারণ সে তো আর করে না। এগুলা যত করবা তত মনে থাকবে, নয়তো মনে থাকবে না, আর যখনই মনে না থাকবে ভিডিওটা একবার দেখে নিবা, শেষ। আচ্ছা, এফসি এফসি ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এরপর একটা খেয়াল করি, আমরা একটু অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি। দেখো সেম কিন্তু অ্যালগরিদম আমরা কি করলাম, স্টার্ট, তারপরে ইনপুট নিলাম নাম্বার 1 নাম্বার 2, তারপরে সেট আপ করে নিলাম হচ্ছে n1 সমান হচ্ছে নাম্বার 1, n2 সমান হচ্ছে নাম্বার 2, তারপরে হোয়াইল দিয়ে আমরা শর্ত বসালাম, হোয়াইল দিয়ে কি n2 নট ইকুয়াল 0, তারপরে শর্তটা এই কন্ডিশন বডির মধ্যে যে অংশটা সেটা বসাই দিব। হ্যাঁ, এই যে সেকেন্ড ব্রেকের শুরু সেকেন্ড ব্রেকের শেষ, বডির অংশটা বসাই দিলাম হোয়াইলের লাইনেই। তারপরে আমাদের 5 নম্বরে কি, ওই যে সেম আগের মতোই কাহিনী, এই যে এটা বসাই দিলাম হচ্ছে 5 নম্বরে, তারপরে প্রিন্ট হবে জিসিডি আর হচ্ছে এলসিএম। মানে মূল কথা হচ্ছে বেসিক অঙ্ক বুঝলে বাকিগুলো এমনি পারা যায়। বলো এবার এটা ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কি না, মানে এ ক্লিয়ার কিনা, এ ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এ ক্লিয়ার, তার মানে আমরা এখন যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাতে কিন্তু গসাগু লসাগু একসাথে ছিল, অর্থাৎ গসাগু লসাগু যখন একসাথে থাকবে তখন আমরা এইভাবে করব। আচ্ছা, গসাগু লসাগু একসাথে থাকলে আমরা এইভাবে করব। এরপরে মনোযোগটা এখানে রাখো, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি আরেকটা অঙ্ক বোঝাই দেব। পরীক্ষাতে মনে করো গসাগু আসে নাই, পরীক্ষাতে গসাগু আসে নাই, জাস্ট আসছে যে লসাগু নির্ণয় করো, জাস্ট আসছে কি লসাগু নির্ণয় করো। আচ্ছা বলো তো, লসাগু নির্ণয় করতে গেলে আমাদের গসাগু দিয়ে ভাগ করা লাগে না? কি করা লাগে? গসাগু দিয়ে ভাগ করা লাগে, তার মানে কি গসাগুটা আমাদের লাগবে। দেখো এটা নিয়ে সি প্রোগ্রাম যখন আমরা করতে যাব, আমাদের নাম্বার এগুলো সবই লাগবে, নাম্বার 1 লাগবে, 2 লাগবে, n1 2 র্যাম, গসাগু না হলে তো আর লসাগু বের করা যাবে না, এটা লাগবে, এলসিএম লাগবে, এগুলো সবই লাগবে, সবই লাগবে। এই যে জাস্ট এই লাইনটা, এই যে এখানে যে গসাগু আমরা প্রিন্ট করছি, এই গসাগু প্রিন্ট করার লাইনটা লাগবে না। গসাগু যে প্রিন্ট করছে, প্রিন্ট করা মানে কি উত্তর দেখানো, তোমার কাছে কি গসাগু চাইছে? চাই নাই, চাইছে কি লসাগু, যার কারণে এই লাইনটা প্রিন্ট হবে না, আর বাকিগুলা সবই লিখতে হবে, তাছাড়া তো আর হচ্ছে না। এইবার বলো যে সি ক্লিয়ার কিনা, সি ক্লিয়ার কিনা বলো, সি ক্লিয়ার কিনা। জাস্ট আমাদের ভাগ না করলে তো আর লসাগু বের হবে না, যার কারণে লসাগু দিয়ে এই গসাগু দিয়ে আমরা সব কাজই করব, শেষে শুধুমাত্র গসাগুটা প্রিন্ট করা যাবে না, আর বাকিগুলাতে তো লাগবেই। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমরা কি বের করলাম, জাস্ট লসাগুটা বের করলাম, মানে লসাগুর একটা সি প্রোগ্রাম বের করলাম, শেষ। লসাগুর একটা সি প্রোগ্রাম বের করলাম, এই হচ্ছে বিষয়। আচ্ছা এরপরে আমরা যদি এটা ফ্লো চার্ট করতে যাই, সেম কাহিনী, সেম কাহিনী। দেখো এখানে এই যে প্রিন্ট করছি না, যে প্রিন্ট গসাগু আর লসাগু, এইখানে জাস্ট গসাগুটা কেটে দিব, এখানে জাস্ট গসাগুটা কেটে দিব, তাহলে আমাদের লসাগুর ফ্লো চার্টটা হয়ে যাবে। বলো ফ্লো চার্ট ক্লিয়ার কিনা, বলো ফ্লো চার্ট ক্লিয়ার কি না, বলো ফ্লো চার্ট ক্লিয়ার কিনা, অবশ্যই ক্লিয়ার বা হ্যাঁ বলো ফ্লো চার্টটা ক্লিয়ার কিনা, কারণ আমরা তো জানি যে লসাগু বের করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই কি লাগবে, গসাগু লাগবে। আচ্ছা
তার মানে আমাদের এটা হয়ে গেল। এবার তুমি যদি অ্যালগরিদমটার দিকে একটু তাকাও, তার মানে এই যে এখানে জাস্ট এই যে গোসাগোটা লাগবে না, আর বাকি যা আছে সবগুলাই লাগবে। এবার বলো এ ক্লিয়ার কিনা, এইবার বলো এ ক্লিয়ার কিনা। ভালো লাগলো ভাইয়ার নিয়মটা, হ্যাঁ এই নিয়মটাই ভালো, এই নিয়মটাই ভালো। এমনি দেখবা যত জায়গায় বইয়ে দেখো, যেখানে খুশি সেখানে দেখো, এর থেকে সহজ নিয়ম আর আমি খুঁজে পাই নাই। এটা সবচেয়ে ইজি একটা নিয়ম। বলো এ ক্লিয়ার কিনা। আচ্ছা, এই আমাদের সবার ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার পরীক্ষাতে মনে করো তোমাকে এটুকু বলছে যে ভাই না, তুমি গসাগু লসাগু একসাথে করার দরকার নাই, তোমার লসাগুও করার দরকার নাই, তুমি না শুধুমাত্র গসাগুটা করে দেখাও আমারে, শুধুমাত্র গসাগু করে বের করো, গসাগু। তোমাকে গসাগু করে দেখাতে বলছে। এবার তোমার কাছে মন থেকে একটা কথা বলো তো, যে গসাগু বের করতে গেলে তোমার কি জীবনে লসাগু লাগবে নাকি লাগবে না, বলো। তোমার লাগবে নাকি লাগবে না, বলো। তোমারে গসাগু বের করতে বলছে, তোমার লসাগু লাগবে নাকি লাগবে না, জাস্ট এটুকু জানাবা। আচ্ছা লাগবে না, লাগবে না, আচ্ছা যদি তুমি কিন্তু নিজেই বলছো যে লাগবে না, তো যদি নাই লাগে, এইখানে যে তুমি এলসিএম নিছো, তার মানে এলসিএম লেখাটা বাদ। আর এলসিএম কোথায় কোথায় আছে, এলসিএম নাই 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 নাই, এই যে এখানে এলসিএম আছে, এই যে এলসিএম প্রিন্ট করছে, এবার এলসিএম এর লাইনটা বাদ। কিন্তু প্রিন্ট এফ গসাগু লাইনটা থাকবে, কারণ গসাগু চাইছে আমার কাছে। এইখানে তুমি লসাগু বের করো, এই লসাগুর লাইনটাও বাদ। নিচে লসাগু প্রিন্ট করছে, এই লসাগুও বাদ। তার মানে কি জাস্ট গসাগু নিয়ে সকল কাজ করে ফেলছি, ফাইনাল। এবার বলো সি প্রোগ্রামটা বুঝছে কিনা। লসাগু এখানে লাগবে না, বাদ। নিচে লসাগুর একটা সূত্র ছিল, বাদ। প্রিন্ট করছি লসাগু, ওটাও বাদ, বাকি যা আছে তাই। বলো বুঝছি কিনা। এ ক্লিয়ার, এ সি ক্লিয়ার, হ্যাঁ সি ক্লিয়ার কিনা বলো। সি ক্লিয়ার কিনা বলো। সি ক্লিয়ার কিনা বলো। স্যার ওয়াইফাই কেটে গেছিল। ও আচ্ছা, আচ্ছা এটা সহজ, এটা তুমি পারবা, আগে যেহেতু ছিলা। মানে খালি গসাগু বের করতে বলছে, গসাগুর ক্ষেত্রে তুমি লসাগুর যে কাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবা। দেখো এখানে লসাগু ছিল, আমরা বাদ দিয়ে দিছি। এখানে লসাগুর একটা সূত্র ছিল, আমরা বাদ দিয়ে দিছি। লসাগু এখানে প্রিন্ট হয়ে গেছিল, এটাও আমরা বাদ দিয়ে দিছি, আর কোনো কাজ নাই। এবার এখানে আসি চলো। এইখানে আসার পরে লসাগু নিয়ে কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই। এই যে লসাগুর একটা সূত্র আছে, আমরা বাদ দিয়ে দিব। এখানে লসাগু প্রিন্ট হয়েছে, আমরা বাদ দিয়ে দিব, জাস্ট গসাগুটা প্রিন্ট করবো, অর্থাৎ জিসিডি। এখানেও সেম প্রসেস, এই যে লসাগু, লসাগুর একটা সূত্র ছিল, সূত্রটা আমরা বাদ দিয়ে দিব, সূত্রটা আমরা বাদ দিয়ে দিব। লসাগু এখানে প্রিন্ট হয়েছিল, এখানে লসাগু আর প্রিন্ট করা যাবে না, জাস্ট গসাগুটা প্রিন্ট হবে। এই হচ্ছে এএফ। বলো এএফটা ক্লিয়ার কিনা, এএফটা ক্লিয়ার কিনা বলো।
আচ্ছা স্যার, আপনার ক্লাস লাইভে করতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ, লাইভে ক্লাস করা তো অন্যরকম মজা। বাট আর বেশি দিন নাই গো। হ্যাঁ সত্যি, আর বেশি দিন নাই, আমরা শেষের দিকে চলে আসছি। একদম শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এফ ক্লিয়ার, এফ ক্লিয়ার, এফসি ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এবার মিশাই দিই, আমি এবার মিশাই দিই সবগুলা, চলো। তার মানে গসাগু লসাগুর বিশাল একটা অঙ্ক ছিল আমাদের মাথায়, আমরা করে ফেললাম। আচ্ছা, এইবার আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা অঙ্ক করার চেষ্টা করব, এটাও একটু অন্য টাইপের একটা অঙ্ক, এটাও অন্য টাইপের একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে কেমন দেখো, যে কোনো বর্ষ বা কোনো বছর লিপ ইয়ার, লিপ ইয়ার বা অধিবর্ষ, লিপ ইয়ার বা অধিবর্ষ কি না, লিপ ইয়ার বা অধিবর্ষ কি না, তা নির্ণয়ের জন্য, তা নির্ণয়ের জন্য, তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম লেখো, সি প্রোগ্রাম লেখো। আচ্ছা, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা বা লিপ ইয়ার কিনা সেটা তুমি কিভাবে খুঁজে বের করবা বা কিভাবেই তুমি বলতে পারবা। যেমন এইবার যে সালটা যাচ্ছে, এই সালটা কত সাল, 2024 সাল। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়। কয় দিনে হয়? 28 দিনে হয়। কিন্তু এইবার ফেব্রুয়ারি মাস কত তারিখে ছিল? 29 তারিখ। তার মানে যে ফেব্রুয়ারি মাসটা 29 তারিখে থাকে সেই বছরটাই হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। তার মানে যখন ক্যালেন্ডারটা গণনা করা হয়েছে তখন দেখা গেছে যে মাসের হিসাবটা করার পরেও দেখা গেছে প্রত্যেক বছর 6 ঘন্টা করে সময় বেশি থাকে। তখন তারা কি করলো, প্রত্যেক 4 বছরের 6 ঘন্টা করে, 6 ঘন্টা, হ্যাঁ 4 বছরের 6 ঘন্টাকে তারা এড করলো, যে 4 6 কত 24। তখন 4 বছর মিলে 6 ঘন্টা করে যোগ করার ফলে 4 বছরে 24 ঘন্টা এড হয়। এই জন্য তারা কি করলো, 4 বছর পর পর, অর্থাৎ প্রত্যেক 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস দিল 28-এর পরিবর্তে 29 তারিখ। আর যেই বছরের মাসটা ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত হয়ে থাকে সেই বছরটাকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। এবার বলো কথাটা ক্লিয়ার কিনা, এইবার বলো কথাটা ক্লিয়ার কি না। আমরা আবার একদিন লাইনে এসে আড্ডা দেবো। হ্যাঁ অবশ্যই আমরা আড্ডা দেবো একদিন লাইভে, হ্যাঁ লাইভে এসে আড্ডা দেবো। হ্যাঁ, অথবা হচ্ছে আমরা জুমে একদিন আসবো, জুমে একদিন আসার পরে সবাই মিলে মজা করব। হ্যাঁ, অনলাইন অফলাইনে আমার দেখা সেরা শিক্ষার্থী নেই। বাবু ধরে না। আচ্ছা, হয়তো পরিচয়টা কয়েক মাসের। যাও, পরে। আচ্ছা, কথাটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করার চেষ্টা করি। আমাদের সাধারণত এখানে দুইটা স্টেপ জানতে হবে, যে কোন বর্ষ অধিবর্ষ কিনা সেটার জন্য আমাদের দুইটা স্টেপ জানতে হবে। কিভাবে? যে যে বছরটা থাকবে এই বছরটাকে আমরা ধরো বললাম হচ্ছে ইয়ার, বছরটাকে আমরা বললাম হচ্ছে ইয়ার, ইয়ার মানে কি বছর। তাহলে কোনো একটা বছর অধিবর্ষ হবে কিনা সেটা তুমি কিভাবে বের করবা? প্রথম কথা হচ্ছে সেই বছরটাকে তুমি 400 দিয়ে, সরি 100 দিয়ে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করবা। দেন তুমি আরেকটা কাজ করবা, যে ওই ইয়ারটাকে তুমি 4 এবং 400 দিয়ে ভাগ করবা, 4 এবং 400 দিয়ে ভাগ করবা। তাহলে কত কত দিয়ে আমরা ভাগ করব?
কত কত দিয়ে আমরা ভাগ করব, অথবা তুমি এইভাবে করতে পারো, এইভাবে না করে তুমি এইভাবে করতে পারো যে প্রথমটাই তুমি 400 দিয়ে ভাগ করে ফেলবা, প্রথমেই 400 দিয়ে ভাগ করে ফেলবা। অর্থাৎ কোনো একটা বছরকে তুমি কত দিয়ে ভাগ করবা, মনে করো কোনো একটা বছর লিপ ইয়ার হবে কিনা সেটা তুমি কিভাবে বের করবা, সেই বছরটাকে তুমি 400 দিয়ে ভাগ করবা। যেমন আমি তোমাকে যদি বলি যে 1600 সাল, এখন 1600 সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, ভাগ করার পরে কত আসে, যেমন ধরো 1600কে তুমি 400 দিয়ে ভাগ করলা, তাহলে কত, 4 4 1600, তার মানে ভাগশেষ কত আসছে, ভাগশেষ 0 আসছে। তার মানে 1600 সালটা হচ্ছে একটা অধিবর্ষ, 1600 সালটা হচ্ছে একটা অধিবর্ষ। এখন মনে করো 2000 সাল না, ধরো 1800 সাল। এখন 1800 সালকে যদি তুমি 400 দিয়ে ভাগ করো তাহলে কতবার যাবে, 4 4 1600, ধরো থাকে কত, 200। তার মানে ভাগশেষ কিন্তু আসছে কিছু একটা। তার মানে প্রথমত 400 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 আসে তাহলে সেটা অধিবর্ষ, যদি ভাগশেষ 0 না আসে তাহলে কিন্তু তোমার কাজ এখনো শেষ হয় নাই, তাই বলে তুমি কিন্তু বলতে পারবে না যে এটা অধিবর্ষ না। যেমন 2024 সাল চলতেছে, খেয়াল করো বিষয়টা, 2024 সাল, 2024 সালে ধরো তুমি প্রথমত 400 দিয়ে ভাগ করো, 400 দিয়ে ভাগ করলে কত, 4 5 20, অর্থাৎ কত থাকে এখানে 24 থাকে, ভাগশেষ কিন্তু 24 আসছে। ভাগশেষ যতই 24 আসুক, তাই বলে কি এই বছরটা মানে লিপ ইয়ার হবে না, অবশ্যই হবে। তাহলে তোমার কাজ কি, তুমি তখন যখন দেখবা কোনো বছরটাকে 400 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 আসে নাই, তখন তুমি পরের স্টেপে যাবা। তার মানে আরেকবার চেক করার তোমার আরেকটা অপশন আছে, যে ওই বছরটাকে তুমি 100 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করবা। যেমন ধরো 2024, এরা যদি আমি 100 দিয়ে ভাগ করি, এরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমাদের ভাগশেষ 24 থাকতেছে, 100 দিয়ে ভাগ করলেও কিন্তু আমাদের ভাগশেষ কত থাকতেছে, 24 থাকতেছে। তাই বলে কি এটা লিপ ইয়ার হবে না, হবে, কারণ আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ করা। তাহলে আমি 2024 যদি আমি 4 দিয়ে ভাগ করি, কি লিখতেছি, 2024 যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ 0 আসবে কিনা, অবশ্যই 0 আসবে, তখন বছরটা লিপ ইয়ার হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এরকম, যে কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা খুঁজে বের করার জন্য সেই বছরটাকে প্রথমত আমরা 400 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করার পরে মনে করো 0 আসছে, তার মানে কি লিপ ইয়ার। 400 দিয়ে ভাগ করার পরে 400 দিয়ে ভাগ করার পরে মনে করো 0 আসে নাই, তখন তুমি কি করবা, তাই বলে কি এটা লিপ ইয়ার হবে না, তখন তুমি কি করবা, তখন এই বছরটাকে 100 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করবা। এখন 100 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করার পরে মনে করো 0 আসে নাই, তখন তুমি বলবা যে বছরটা লিপ ইয়ার না। কিন্তু তখনও যদি 0 আসে তার মানে বছরটা লিপ ইয়ার। আমি আবার বলি, হ্যাঁ, বিষয়টা ফুললি ক্লিয়ার করি। কোন বছর লিপ ইয়ার কিনা সেটা বের করার জন্য প্রথমত সেই বছরটাকে 400 দিয়ে ভাগ করতে হবে, করার পরে যদি 0 আসে তাহলে লিপ ইয়ার, করার পরে যদি 0 না আসে তখন তোমার আরেকটা অপশন আছে 100 এবং 4 দিয়ে ভাগ করা। 100 এবং 4 দিয়ে ভাগ করার পরে যদি 0 আসে তাহলে লিপ ইয়ার, 100 এবং 4 দিয়ে ভাগ করার পরে যদি 0 না আসে তাহলে বছরটা লিপ ইয়ার না। শেষ। বলো এইটুকু কথা ক্লিয়ার কিনা, বলো এইটুকু কথা ক্লিয়ার কি না। আচ্ছা, এটুকু কথা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা অঙ্কে ঢুকতে পারি, এইবার আমরা অঙ্কে ঢুকতে পারি। আগে আমরা অঙ্কটা বোঝার সুবিধার্থে সি প্রোগ্রামটাই আগে করে ফেলি, চলো আগে অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা সি প্রোগ্রামটাই আগে করে ফেলি। চলো, প্রথম কথা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে হচ্ছে মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু। তাহলে ইনপুট হিসাবে আমরা কি নিব, ওয়াই। ওয়াই কেন নিলাম, কারণ ওই যে যে কোনো একটা বছর নিতে হবে, আর বছরের ইংরেজি হচ্ছে ইয়ার, আর ইয়ারের সংক্ষিপ্ত হচ্ছে ওয়াই। এরপর আমরা কি করব, এটাকে প্রিন্ট এফ করে নিব, এন্টার দা ভ্যালু অফ ওয়াই। এরপরে সেটাকে আবার স্ক্যান করে নিব। আচ্ছা, এরপরে আমাদের ভাগ করার পালা। তাহলে প্রথমত আমরা কত দিয়ে ভাগ করব,
400 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ইফ দিয়ে শুরু, যে y% 400 ইকুয়াল 0। কারণ কি ইকুয়াল ইকুয়াল কেন, দুইটা ইকুয়াল কেন? কারণ আমরা জানি সি প্রোগ্রামের মধ্যে গুণ লিখতে হয় এইভাবে, ভাগ লিখতে হয় এইভাবে, সমান চিহ্ন দিতে হয় ডাবল ইকুয়ালে। আচ্ছা, কোনো বছরকে যখন তুমি 400 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে যদি ভাগশেষটা 0 আসে, তখন তুমি কি বলবা, যে প্রিন্টএফ %d, বছরটা হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার। যদি এটা 0 না আসে, তখন কিন্তু তোমার কাছে আরো একটা অপশন আছে, তখন কিন্তু তোমার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কত দিয়ে ভাগ করা, 400 দিয়ে ভাগ করা, সরি 100 দিয়ে ভাগ করা, এবং হচ্ছে 4 দিয়ে ভাগ করা। সেখানে সেটা করে ফেলি চলো। তাহলে এরপরে কি হবে, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এলস ইফ, যে y%100 ইকুয়াল 0, অথবা এন্ড দিতে পারো, এন্ড মানে এবং y%4 নট ইকুয়াল 0, মানে 0 হয় কি না, 0 হয় কি না ডাবল ব্র্যাকেট। যদি হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে কি হবে, প্রিন্টএফ %d লিপ ইয়ার। যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, তখন আমরা কি করব, এলস দিয়ে প্রিন্ট করব হচ্ছে নট লিপ ইয়ার, প্রিন্টএফ %d নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। শেষ। আমি আরেকবার একটু ফ্ল্যাশব্যাকে যাই, চলো। ইনপুট ওয়াই নিলাম, ইয়ার, তারপরে প্রিন্টএফ এ ইয়ার, স্ক্যানএফ এ ইয়ার, ইফ দিয়ে কন্ডিশন বললাম যে y%400 ইকুয়াল 0, অর্থাৎ বছরটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে কি না, মনে মনে ভাবলাম যে হ্যাঁ আসে, তাহলে প্রিন্টএফ %d লিপ ইয়ার। আবার ভাবলাম না না আসে না, তো তখন কি হবে, এলস ইফ দিয়ে শুরু হবে, y%100 ইকুয়াল 0, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 0 আসে কিনা, এবং 4 দিয়ে, অর্থাৎ y%4 নট ইকুয়াল 0, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 0 আসে কি না। যদি আসে তাহলে প্রিন্ট হবে লিপ ইয়ার, যদি না আসে তাহলে এলসি দিয়ে প্রিন্ট হবে নট লিপ ইয়ার। বলো সি ক্লিয়ার কিনা, সিটা ক্লিয়ার কিনা? আর কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারে? আর একটা ক্লাস হবে বড় জোর, একটা বা সর্বোচ্চ 2টা ক্লাস হবে, তাই শেষ। আমাদের আর খুব বেশি ক্লাস নেই, বড় জোর 2টা, সর্বোচ্চ ধরো আমি 3টা ক্লাস নিলাম, এর মধ্যে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। আর প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা নোট দিয়ে দিব, আর নোটগুলো একটু পড়ে নিবা, পাশাপাশি বই থেকে একটু রিডিং দিবা, আলহামদুলিল্লাহ শেষ, আর কোনো প্যারা নাই। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ফ্লো চার্টটা করার চেষ্টা করি, চলো ফ্লো চার্টটা আমরা একটু করার চেষ্টা করি। চলো, প্রথমত কি হবে, স্টার্ট। এরপরে আমরা ইনপুট হিসাবে কি নেব বলো তো, ইনপুট হিসাবে আমরা নিব হচ্ছে ওয়াই, ইনপুট হচ্ছে ওয়াই। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা ওই যে ভাগের কার্যক্রমগুলো চালাবো। প্রথমে 400 দিয়ে ভাগ করব। এখানে তুমি ইফ দিতে পারো, অথবা ইজ দিতে পারো, অথবা না দিলেও কোনো সমস্যা নাই, যে y%400 ইকুয়াল 0। আচ্ছা, এখানে দুইটা উত্তর আসে, একটা ইয়েস আসে আর একটা নো আসে। আমরা এখানে ইয়েসটা লিখে ফেলি, চলো ইয়েস, আর এখানে আরেকটা লিখবো হচ্ছে নো। কেন এমন লিখলাম সেটা পরে বোঝাচ্ছি। তার মানে যদি এটা ইয়েস হয়, একটু দেখার চেষ্টা করি, যদি এটা ইয়েস হয় তাহলে কি তুমি বলতে পারবে না যে এটা হচ্ছে লিপ ইয়ার? যদি এটা ইয়েস হয় তাহলে আমরা বলতে পারি যে লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। খেয়াল করো বিষয়টা। আচ্ছা, তার মানে একে যখন আমরা 400 দিয়ে ভাগ করব, আমি একে প্রশ্ন করলাম, আচ্ছা 400 দিয়ে ভাগ করার পরে কি 0 আসে? বললো হ্যাঁ আসে, তার মানে বছরটা হচ্ছে লিপ ইয়ার, এই যে লিপ ইয়ার। আচ্ছা, যদি না আসে তখন কি করবা? তখন এই যে 100 এবং 4 দিয়ে ভাগ করব। তখন আবার কোশ্চেন শুরু, যে ইজ y%100 ইকুয়াল 0, এরপরে আমরা এন্ডের চিহ্ন দিয়ে দিলাম, যে y%4 নট ইকুয়াল 0। আচ্ছা, তার মানে 100 এবং 4 দিয়ে ভাগ করলে কি 0 আসে? হ্যাঁ আসে, হ্যাঁ আসে। যদি আসে তাহলে কি হবে? তাহলেও লিপ ইয়ার হবে, এই যে লিপ ইয়ার। যদি আসে তাহলে কি হবে? লিপ ইয়ার হবে।
আচ্ছা যদি না আসে তার মানে নো, যদি না আসে তো কি হবে, তখন নট লিপ ইয়ার হবে, তখন কি হবে নট লিপ ইয়ার, অর্থাৎ প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। এখন এই যে দুইটা প্রিন্ট আমরা অ্যাডজাস্ট করে সেটাকে এন্ড করে দেব, এই যে end শেষ। বলো এটা ক্লিয়ার কিনা? তুমি এই ইয়েস এর কন্ডিশনটা এই পাশ দিয়ে নিয়ে এসেও প্রিন্ট করতে পারো, তোমার ইচ্ছা। বলো এটা ক্লিয়ার কিনা? লাস্টের টুকু আরেকবার, ওই যে লাস্টের টুকু আরেকবার বলি। প্রথম কথা হচ্ছে তুমি ধরো 400 দিয়ে ভাগ করলা, আচ্ছা 400 দিয়ে ভাগ করলে কি শূন্য আসে? আমি বললাম হ্যাঁ আসে, তাহলে প্রিন্ট হবে লিপ ইয়ার। আচ্ছা যদি না আসে তাহলে তোমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে এবং 4 দিয়ে ভাগ করতে হবে। যদি শূন্য আসে তাহলে হচ্ছে লিপ ইয়ার, যদি না আসে তাহলে নট লিপ ইয়ার। বলো এবার এটুকু ক্লিয়ার কিনা, ফ্লো চার্ট ক্লিয়ার কিনা বলো, ফ্লো চার্ট ক্লিয়ার কিনা বলো। ক্লাসগুলো শেষে কি গ্রুপটা নষ্ট করে দিবেন? না গ্রুপ নষ্ট হবে না, গ্রুপ সারা জীবনই থাকবে, গ্রুপ থাকবে, গ্রুপ থাকবে, গ্রুপ নিয়ে গ্রুপ নিয়ে টেনশন নেই, গ্রুপ সারা জীবনই থাকবে। এখন ফেসবুক থেকে কোনো সমস্যা না হলে তাহলে আমাদের গ্রুপ থাকবে আর ক্লাসগুলোও থাকবে। কারণ গ্রুপগুলো আমাদের অনেকটা হেল্প করবে। যেমন ধরো তোমার একটা কোশ্চেন জানা নাই, তুমি গ্রুপে বললা যে এই কোশ্চেনটা কেউ পারো কিনা, তাহলে যে পারবে সে করে দিবে, আর যে পারে না সে তো হিংসা করবে, আর হিংসা করা তো ভালো না। আচ্ছা এফসি এফসি ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা অ্যালগরিদমটা করার চেষ্টা করি, চলো এটার অ্যালগরিদমটা করার চেষ্টা করি। চলো প্রথমত হচ্ছে কি স্টেপ 1, স্টেপ 1-এ কি হবে স্টার্ট, আর স্টেপ 2-তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইনপুট, ইনপুট হবে আমাদের ওয়াই। 3-এ কি হবে, 3-এ আমরা শর্ত বসাই দেব যে ইফ, অথবা তুমি ইজ দিতে পারো, তোমার ইচ্ছা, ইফ ইজ এর মধ্যে কোনো তফাৎ নাই, তুমি যেটা খুশি দিতে পারো। শর্ত বসাই দেই যে y% 4 0 0 ইকুয়াল ইকুয়াল 0। এখানে তুমি একটা ব্রেকেট দিতে পারো, ব্রেকেট দিয়ে এখানে হোয়াট চিহ্ন দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা এটা যদি ইয়েস হয় তাহলে আমাদের প্রিন্ট হবে কি, এটা যদি ইয়েস হয় তাহলে আমাদের প্রিন্ট হবে লিপ ইয়ার, প্রিন্ট হবে লিপ ইয়ার। আচ্ছা এটা যদি নো হয় তাহলে কি হবে, এটা যদি নো হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে আবারও ভাগ করা লাগবে। তখন আমরা লিখে দিতে পারি যে গো টু নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ, পরের ধাপে যাইতে হবে। এখন 4-এ কি হবে, 4-এ আমরা এটা লিখে দিব যে ইফ y% 100 ইকুয়াল ইকুয়াল 0 and y%4 নট ইকুয়াল 0। আচ্ছা এরপরে একটা কোশ্চেন মার্ক তুমি দিয়ে দিতে পারো। যদি এটা ইয়েস হয় তাহলে প্রিন্ট হবে লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর এটা যদি নো হয়, এটা যদি নো হয় তাহলে প্রিন্ট হবে নট লিপ ইয়ার, প্রিন্ট হবে নট লিপ ইয়ার, কারণ এবার তো আর পরের ধাপে যাইতে পারবে না, প্রিন্ট নট লিপ ইয়ার। এরপরে 5 নাম্বার ধাপে আমরা লিখে দিব হচ্ছে এন্ড শেষ। বলো এবার ক্লিয়ার কিনা? ভালো হবে। তাহলে আমাদের কোন জায়গায় প্রবলেম হলে ক্লাস রেকর্ড দেখে নেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে। ক্লাসে এক কাজ করবো আমি আরো, ক্লাস হচ্ছে 2 জায়গায় রাখবো, একটা হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, আবার ফেসবুকেও থাকবে। এখন ফেসবুকে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমরা ইউটিউব থেকে সেই ক্লাসগুলো পরে দেখে নিতে পারবো। আজকে আমরা আর আগাবো না, একটু জানাও যে আজকে আমরা যে নতুন নতুন টপিকগুলো পড়লাম এই টপিকগুলো আজকে আমাদের কেমন লাগলো? ও স্যার 4, এই যে নোটের চিহ্নটা কেন এবার খেয়াল করো, মানে হচ্ছে এবার খেয়াল করো 400 দিয়ে ভাগ করলে শূন্য হওয়া, আবার বলছে এবং 4 দিয়ে ভাগ করলে শূন্য হয় কি না, হয় কি না, এই যে না আসছে না, আমরা তো জানি যে না এর চিহ্নটাই হচ্ছে এরকম, নেগেটিভ নোটের চিহ্নই তো এটা। তার মানে 4 দিয়ে ভাগ করলে শূন্য হয় কি না, 4 দিয়ে ভাগ করলে শূন্য হয় কি না, যার কারণে নোটের চিহ্ন, যার কারণে হচ্ছে নোটের চিহ্ন।
এই ক্লাসগুলো কি ইউটিউবে সবাই দেখতে পারবে? না না, সবাই দেখতে পারবে কেন? আমাদের এগুলা কেনা ক্লাস, এগুলো সবাই দেখতে পারবো না, এগুলো হচ্ছে আমরাই শুধু দেখতে পারবো। আর ইউটিউব গ্রুপটা কি পাবলিক নাকি? শোনো, পাবলিক বলতে ইউটিউব গ্রুপটা তো পাবলিক, মানে ইউটিউব চ্যানেলটা তো পাবলিক হইলে কি হবে, কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে আমি প্রাইভেট করে রাখবো। এই ক্লাসগুলো যে আমি আপলোড দিব, দিয়ে হচ্ছে প্রাইভেট করে রাখবো। রাখার পরে হচ্ছে আমি যাকে বলবো দেখার জন্য সে দেখতে পারবে, কিন্তু অন্য কেউ সার্চ দিয়ে এটা দেখতে পারবে না, চ্যানেলে সে খুঁজে পাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে, সেটা হয়তো বা আমাদের আমাদের কয়েকটা ম্যারাথন টাইপের ক্লাস হবে, কিন্তু মানে হচ্ছে আমরা 3.1, 3.2, তারপর হচ্ছে 4 নাম্বার অধ্যায়, তারপর হচ্ছে 5 নাম্বার অধ্যায়, এগুলার ম্যারাথন টাইপের কিছু ক্লাস হবে, সেটা হচ্ছে ফাইনালের আগে। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা। আর পাশাপাশি হচ্ছে আমাদের এই গ্রুপে আরো 2-1টা ক্লাস আমি নিয়ে নিব, মানে এই অধ্যায়ের, যাতে হচ্ছে এমসিকিউ রিলেটেড কিছু কোশ্চেন বুঝাই দিব। আর হচ্ছে রেজাল্ট শিট কিভাবে বানানো যায়, মানে কত পাইলে তুমি A+ পাবা, কত পাইলে তুমি B পাবা, এটার একটা অঙ্ক আছে, সেটা বুঝাই দেব। আর এই অধ্যায়ের কিছু এমসিকিউ বুঝাই দেব, আলহামদুলিল্লাহ আর কোনো প্যারা থাকবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কষ্ট করে ক্লাসটা উপভোগ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।